সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে আমি রয়েছি কাজল হায়দার। এই অনুষ্ঠানের নাম আপনারা জানেন, বিশ্ব সংযোগ। এই জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগের দর্শক এবং আমাদের কলা কৌশলের পক্ষ থেকে আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাদের এবং দর্শকদেরও শুভেচ্ছা। আতিক ভাই, গতকাল জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন এই ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প। তো আমি দেখতেছিলাম, ওটা আপনার গভীর রাত ছিল আমাদের, তাও এটা আমার দুর্ভাগ্য না সৌভাগ্য, আমি সেটা দেখছিলাম আল জাজিরার ইতে। তো দেখলাম যে মানে মিথ্যা কথা বলার একটা মানুষের থাকে, লিমিট থাকে। যে আমি মানে ছোটবেলা আমরা একটা গল্প পড়েছি না, একটা রাজা একটা জালের মতো ড্রেস পরে রাস্তায় বের হয়, তখন সবাই বলে কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। মানে রাজাটা এমন, তাকে আমি বোকা বলবো নাকি বাংলা ভাষায় কিছু গালাগালি তো আর টকশোতে দেওয়া যায় না, দর্শকরা বুঝে নেবেন। এই যে তার মিথ্যাচার, তারপরে হচ্ছে আপনার সব শেষ হয়ে গেছে। এবং সবচেয়ে আমার ভালো লেগেছে তার ভাষণটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মিসাইল অ্যাটাক হয়েছে ইসরায়েলে। মানে সে যে বলেছে সব শেষ, তার এই ভাষণটাকে, আর যুদ্ধের আজকে আপনার 33তম দিন যদি আমি ভুল না বলে থাকি, এই পুরা ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? আসলে ট্রাম্প তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, এটাই স্বাভাবিক। কারণ তার জাতির কাছে কিছুটা তো কথাবার্তা বলতে হয়, দেশব্যাপী যেহেতু বিক্ষোভ হয়েছে তার বিরুদ্ধে। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নীতি নির্ধারক বা ডিপ স্টেট, আমি গতকাল একটা মার্কিন সোর্সের সাথে আলাপ করতেছিলাম, সে বলল যে আসলে তারা কিন্তু বুঝে শুনেই ট্রাম্প এগুলো করতেছে, এবং ট্রাম্প যে সব কথাবার্তা বলে এটাও তাদেরই সিদ্ধান্ত। তো মানে ট্রাম্প কি পাপেট? তাহলে মানে ট্রাম্প হলো একটা পাপেট। হ্যাঁ, তার পেছনে তো অন্য কেউ চালায়। যদি সরাসরি দেখেন তাহলে নেতানিয়াহু ট্রাম্পকে চালায়, আর তারও ভিতরে উপরে জিওস লবি বা যে ডিপ স্টেট। তো মার্কিন নাগরিকরাও কিন্তু এক ধরনের আসলে মেশিন। যদিও এরা তাৎক্ষণিক বিক্ষোভ করছে, তাদের জীবনযাত্রার মানের উপর সমস্যা তৈরি হয়েছে, আর দৃশ্যমান কিছু রক্তপাত, মানুষের মারা, এগুলো দেখতে তাদের খারাপ লাগে কারো কারো, হয়তো এই জন্য তারা এগুলোর আয়োজন করেছে। কিছু মানবতাবাদী লোকজন তো আছে, কিন্তু আপনি পুরো বিষয়টা যদি খেয়াল করেন, সারা বিশ্বে ইউরোপের যে দেশগুলো, এগুলোই তো দেশ। আসলে আফ্রিকান কোনো দেশকে তো তারা ওইভাবে গুনে না, তারপরে দক্ষিণ আমেরিকার দেশগুলোকেও গুনে না, এশিয়ার খুব দুই একটা দেশ, জাপান বা কিছুটা গুনে, কোরিয়া তো তাদের সামরিক এলাকা। হ্যাঁ, তো এইসব দেশকে গুনে, মূলত পশ্চিম ইউরোপ আর মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডাকে কিছুটা। তো এই পশ্চিম ইউরোপের দেশগুলা দেখবেন তারা কিন্তু মার্কিনীদের দ্বারা নিয়ন্ত্রিত, তাদের পিঠে কোনো মেরুদণ্ড নেই। এবং ট্রাম্পের আমলে সে ব্যবসায়ী মানুষ, তো সে অনেক কিছু প্রকাশ্যে বলে ফেলতে, যার ফলে আমাদের কাছে এগুলো দৃশ্যমান। তো সে তার ভাষণের মধ্যে যা বলছে যে আগামী 2-3 সপ্তাহ পর সে ইরানের উপর অত্যন্ত কঠোর হামলা চালাবে যদি ইরান তার আনকন্ডিশনাল তার কাছে সারেন্ডার না করে। মানে কেমন হাস্যকর কথাবার্তা, এইটা নিয়েও কেউ কথা বলতেছে না। মানে একটা দেশ, সে সেদিন ভেনিজুয়েলা থেকে প্রেসিডেন্ট আর তার ওয়াইফকে তুলে নিয়ে আসলো, আবার বলতেছে তার পাশের দেশ কিউবা, সেইটাতে অলরেডি বিদ্যুৎ সাপ্লাই, মানে জ্বালানি সাপ্লাই বন্ধ করে দিছে। রাশিয়া একটা সাপ্লাই পাঠাইছে রিলিফ হিসাবে কিছুটা। হ্যাঁ, তো যা খুশি তাই করতেছে, এবং ইরান এসে বলতেছে ইরান আমার, ইরানের তেল আমার, খার্ক দ্বীপ আমার, যা খুশি তাই। তো এই অবস্থায় যখন সে পশ্চিমা মিত্ররা তারা আবার একটু যুদ্ধের হিসাব নিকাশ করতেছে, কারণ অর্থনীতি তো সবারই। তো তারা যখন দেখছে যে তাদের অর্থনীতির অবস্থা খারাপ, তারা এখন নতুন করে যুদ্ধ জড়ানোর মতো ইউরোপের দেশগুলোর সামর্থ্য নেই, সেই জন্য তারা কিন্তু একটু পিছুটান দিয়েছে। অবশ্যই এরকম না যে তারা কখনোই আমেরিকার সাথে আসবে না, হয়তো ভবিষ্যতে আসবে। যেমন সম্ভবত এই মাসের শেষের দিকে বা আগামী মাসের শুরুতে ব্রিটিশ রাজা কিন্তু আবার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে। তার মানে তাদের কিন্তু একটা নেগোসিয়েশনের জিনিসপত্রগুলো তৈরি হচ্ছে। আর মার্কিন যে শ্বেতাঙ্গ যে গ্রুপটা, এটা কিন্তু আসলে ব্রিটেন থেকেই যাওয়া, তারা মার্কিন যুক্তরাষ্ট্র দখল করে, যার ফলে ব্রিটিশ রাজারও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর একটা প্রভাব থাকে। তো এখন তারা গিয়ে দেখা যাক কি করে। আর এর মধ্যে আমেরিকার যারা আদি ছিল আপনার রেড ইন্ডিয়ান, তারাই তো বিরক্ত। হ্যাঁ, তারাই নিপীড়িত, নিগৃহীত এবং জর্জরিত। তাদেরকে সরকারের কোনো উচ্চ পর্যায়ে দেওয়া হয় না, কোনো নীতি নির্ধারণ নিজের দেশে, তারা তাদেরই দেশ, তারা এখন
আর তো এই 2-3 সপ্তাহের মধ্যে যদি এটা না করে, সে হুমকি দিয়েছে ইরানকে সে প্রস্তর যুগে পাঠিয়ে দিবে, মানে ইরানের জ্বালানি ব্যবস্থাপনা এবং যোগাযোগ নেটওয়ার্ক এগুলো সে সব ধ্বংস করে দিবে। তারপরে আবার বলতেছে যে যুক্তরাষ্ট্রের যে ইরান অভিযানের যে লক্ষ্য সেটা প্রায় অর্জিত হয়ে গেছে, সম্পন্ন। তাইলে মানে কোনো আগা মাথা নাই। ওনার আরেকটি কথা আপনি নিশ্চয়ই শুনেছেন, দ্রুত চলে যাব কিন্তু আবার ফিরে আসবো দরকার হলে। তারপরে আবার বলতেছে যে ইরানের নৌ বিমান বাহিনী প্রায় শেষ, তাদের হামলার সক্ষমতা শেষ। কিন্তু আমরা পাল্টা কি দেখতে পাচ্ছি, যে ইরানের যে যুদ্ধ কৌশলটা, এটা আসলে পৃথিবীর কেউই হিসাব করতে পারে না। তাদের যুদ্ধ কৌশলটা সম্পূর্ণ নিজস্ব। এবং দেখেন সেনাবাহিনী শেষ, প্রথম 10-11 দিন শুধু মিসাইল মারতেছে, বোমা মারতেছে, কিন্তু 11 দিন পরে যখন ইরান অ্যাবর্ট টার্ন করলো, তখন কিন্তু সবাই দৌড়ের উপরে। হ্যাঁ, এবং মার্কিন বিমানগুলো আর ইরানের আকাশে ঢুকতে পারতেছে না এখন। তারপরে দেখা গেল বললো নৌবাহিনী শেষ। এখন দেখা গেছে কি ইরানি নৌবাহিনী ওমান উপসাগর পুরো দখলে নিয়ে শেষ হলে তুমি ঢুকাও শিপ হরমুজে, তোমার যদি এবং 1000 কিলোমিটার দূরে মার্কিনীরা অবস্থান করছে। এবং আপনার কথায় আমি একটু বলি, গতকাল আমি একটা ভারতীয় সাবেক সামরিক বিশেষজ্ঞের কথা শুনছিলাম। তিনি ইরানের এই যুদ্ধ কৌশলটা এভাবে বললেন যে ভবিষ্যতে সামরিক ইউনিভার্সিটিতে গুলোতে এই ইরানের এই কৌশলগুলো পড়ানো হবে, এমন একটা নতুন অ্যাসিমেট্রিক ওয়ার। আপনি খেয়াল করবেন যে এই বাংলাদেশে যে বিডিআর এর উপর যে ম্যাসাকার করলো, কেউ কেউ বলছে যে আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থারা করেছে, এবং এইটা কিন্তু ওর পর থেকে সারা পৃথিবীর এই সামরিক স্কুলগুলোয় পড়ানো হচ্ছে যে একটা ছোট যুদ্ধের মাধ্যমে 2টা বাহিনীকে শেষ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং বিডিআর 2টাকে ধ্বংস করে দিয়ে গেছে তারা। সেনাবাহিনী প্রায় 70-এর উপর 71 জন অফিসার একই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন যুদ্ধে পৃথিবীতে এত অফিসার একসাথে মারা যায়নি কয়েক ঘন্টার মধ্যে। তো ঠিক একইভাবে এই আপনার ইরানের এই যুদ্ধটা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে পৃথিবীর সে 1 নম্বর শক্তি, পৃথিবীর নিয়ন্ত্রণকারী, এবং তাকে নিয়ন্ত্রণ করে ইসরায়েল। সেই 2 শক্তির বিরুদ্ধে ইরানের মতো দেশ, ধরলাম ওদের ভাষায় যে ইরান হেরে গেছে, কিন্তু ইরান যে 33 দিন যুদ্ধ অব্যাহত রাখতে পারছে, এইটাই তো ইরানের জয়। হ্যাঁ, এবং তারা তাদের সমরাস্ত্র 1000 কিলোমিটার দূরে নিয়ে গেছে। তাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তারা দাবি করতো তাদের যে জেরাল্ড ক্রুজ বিমানবাহী যুদ্ধজাহাজ, সেইটাকে সাইজ করে দিয়েছে। তারপরে তাদের যে বলতেছে তাদের রাডার সিস্টেম, পুরো মিডল ইস্ট জুড়ে তাদের 21টা রাডার সিস্টেম সব ধ্বংস করে দিয়েছে। তাদের ইন্টারসেপ্টর শেষ। মানে তাদের যুদ্ধাস্ত্রের যে আভিজাত্য ছিল সেইটাকে একদম ইরান খর্ব করে দিয়েছে এবং নিচে নামিয়ে দিয়েছে, এবং প্রমাণ করেছে যে আসলে যুদ্ধাস্ত্রের দিকেও মার্কিনীরা এখন দুর্বল। তার প্রস্তুত যুগে তো তারা নিজেরা চলে গেছে। আচ্ছা আদিব ভাই, একটু থামাই, আমি একটু কমেন্টস কয়েকটা নিয়ে নিই, আপনি এখান থেকে আবার শুরু করেন। আর সর্বশেষ কি কি হামলা হলো একটু আমাদের দর্শকদের জানান। আজকের অনুষ্ঠানে প্রথম দর্শক হচ্ছে এমডি রেজাউল। আসসালামু আলাইকুম কাজল ভাই, আপনি ভালো আছেন? সংবাদ সংযোগ দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকি। আমি খুলনা সাতক্ষীরা শ্যামনগর থেকে দেখছি। ধন্যবাদ আপনাকে। খুলনাবাসীকে আমাদের সালাম জানাবেন। কামরুজ্জামান লিখছেন, কাজল ভাই আমি অনেকবার কমেন্ট করেছি, আপনাকে ধন্যবাদ। পাটুয়াখালী, হ্যাঁ আপনার কমেন্ট আমরা পড়ি, আর পটুয়াখালীবাসীদের আমাদের সালাম জানাবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। মাহবুব রহমান লিখছেন, আপনার ভিডিও দেখে সত্যি খবর ভালো লাগে, ধন্যবাদ আপনাকে। এমডি শওকত আলী লিখছেন, কাজল ভাই আপনার ইউটিউব চ্যানেলে সংবাদ দেখতে খুব ভালো লাগে ভাই, আপনাদের মাধ্যমে খবর আমরা পেয়ে থাকি, ধন্যবাদ। আতিক ভাইকে পতন হোক আগ্রাসী সাম্রাজ্যের, আল্লাহ সবাইকে ভালো থাকার তৌফিক দান করুন, আমিন। আপনাকে ধন্যবাদ অনেক। বিলাল হোসেন লিখছেন, থ্যাংক ইউ বিলাল হোসেন ফর মিরপুর, ধন্যবাদ আপনাকে। আতিক ভাই যে জায়গায় ছিলাম আপনি ওখান থেকে শুরু করেন, আর যুদ্ধের আপডেট কিছু দিয়ে না আমাদের। যুদ্ধের আপডেট হলো হরমুজ প্রণালী চালু করা নিয়ে চীনকে আসলে ফরাসি যে নেভি চিফ অ্যাডমিরাল নিকোলা ভজুর বুধবার প্যারিসে আয়োজিত ওয়ার এন্ড পিস একটা নিরাপত্তা সম্মেলনে চীনের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন আরেকটু সক্রিয় হয়, কারণ চীনের সাথে যেহেতু ইরানের সম্পর্ক ভালো, হরমুজটা খুলে দেওয়া যায়। চীনের জাহাজগুলোও যাচ্ছে। তারপরে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাগদাদে যে ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টার মার্কিন দূতাবাসের, সেইটা এবং আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে যে ইরবিলে মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে, এইটা তো মার্কিনীরা আসলে মেনে নিতে পারতেছে না। হ্যাঁ, এখন অনেক অফিসার মারা গেছে সেখানে। মার্কিন কুর্দি অঞ্চলের মার্কিন কনসুলেট জেনারেলও হামলা হয়েছে। তো এই জন্য তারা দায়ী ব্যক্তিদের যদি কেউ তথ্য দিতে পারে তার জন্য $30 লাখ ঘোষণা করছে। তো ইরাকিদের এখন এই মুহূর্তে মাথা খারাপ হয়েছে। তারপরে আপনার লেবাননে গত 24 ঘন্টায় প্রায় 48 ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। আসলে ওখানকার যে প্রতিরোধ যোদ্ধারা তারা একের পর এক হামলা চালিয়ে, গতকালও তারা প্রায় 40টির মতো অভিযান চালিয়েছে এবং অনেক ভেতরে তারা প্রবেশ করেছে। প্রথমবারের মতো এই লেবানিজ যে গোষ্ঠীটি এই সাবেক রাশান যে স্কার্ট ক্ষেপণাস্ত্র 400 থেকে 600 কিলোমিটার পাল্লার, এইটা ইসরায়েলে প্রয়োগ করেছে। এবং কালকেও কিন্তু 3 জায়গা থেকে, আপনার লেবানন থেকে, ইয়েমেন থেকে এবং ইরান থেকে
যৌথভাবে ইসরায়েলের উপর ব্যাপক হামলা চালাতে, এবং ইসরায়েলিরা এই মুহূর্তে একটা দিশাহারা অবস্থায় আছে, যদিও তারা সীমান্ত এলাকায় লেবাননি বাহিনীটির সাথে যুদ্ধ করছে। আর আরেকটা খবর হলো আপনার যে মার্কিনীদের প্রতি ইরানের যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান উনি খোলা চিঠি দিয়েছেন, তাতে এই যুদ্ধের বাস্তবতা যে কি এটা বোঝাতে চেয়েছেন, এবং ইরানের অতীত ইতিহাস এবং তারা যে অন্যায়ের শিকার, জুলুমের শিকার, এটা মার্কিন জাতির কাছে তিনি আবার তুলে ধরেছেন। এবং ইরান তো কখনো কোথাও প্রথম অ্যাটাকটা করে না, তারা সেখান থেকে মার্কিনীদের সন্তানদেরকে যেন তারা নিয়ে আসার জন্য কথা বলে, এই জন্য আহ্বান জানিয়ে, মানে একটা শান্তিপূর্ণ কূটনৈতিক আহ্বান আর কি। আর ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো যুদ্ধের জানিয়েছেন, যুদ্ধ যেন থেমে যায়। হ্যাঁ, এবং ইরান আবারও বলেছে যে মার্কিনীদের যে যুদ্ধবিরতির দাবি, যে ইরানিরা যুদ্ধবিরতির দাবি করছে, এটা একদম সম্পূর্ণ ভিত্তিহীন, এটা কোনো গুরুত্ব নেই। আর এইদিকে আরেকটা খবর হলো যে আপনার এই যেই তেল নিয়ে মধ্যপ্রাচ্যে এই তেলেশমাতি কাণ্ড, সেইখানে টার্কিশ প্ল্যান কিন্তু কিছুটা বাস্তবায়ন হচ্ছে। ইসরায়েল কিন্তু মূলত এই যুদ্ধটা করতেছে যে ইরানকে যদি ধামাচাপা দিয়ে রাখে, তাহলে পুরো মিডল ইস্টের তেলটা সে জর্ডান হয়ে ইসরায়েলের ইলাদ বন্দর দিয়ে সে রপ্তানি করে, মানে এখন যেটা হরমুজের এটা করে, তখন ইলাদ বন্দর হয়ে যাবে ওই পয়েন্ট আর কি। আচ্ছা, এটা ঠিক কিনা? সৌদি আরব আর কাতারকে বলা হয় এখন জ্বালানির হাব, সেটা এখন চলে যাবে ইসরায়েলে, সেই পরিকল্পনা এরকম ইসরায়েলের একটা পরিকল্পনা আছে। আর এইদিকে প্রায় 10 বছর পর আপনার সিরিয়ার যে উপরে পাইপলাইন আছে, ইরাকের তেলটা যেহেতু যুদ্ধের কারণে ইরাক হরমুজ দিয়ে পারছে না, এই জন্য তারা সিরিয়ার ওই পাইপলাইন দিয়ে রপ্তানি করছে। প্রায় 299টি ট্যাঙ্কার গতকাল প্রথমবারের মতো রওনা দিয়েছে, মানে ওই রুটটা তারা ব্যবহার করে। সিরিয়ার আল তানাফ আর আল ওয়ালিদ সীমান্ত ক্রসিং পয়েন্ট দিয়ে তারা সিরিয়ায় প্রবেশ করে ইরাকি এবং ইরাকি সরকার তেল মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে তারা যেন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে, এই জন্য সিরিয়ার সরকারও তাদের সাথে সহযোগিতা করছে। আর আসলে ইরাকের অর্থনীতিকে ধরে রাখতে হলে তো তাদের তেল রপ্তানি করতেই হবে, এর কোনো বিকল্প নেই। তো এই অবস্থা দিয়ে আগাচ্ছে। আর ট্রাম্প কিন্তু তার ভাষণে দেখবেন অনেকগুলো ম্যাসাকারও করে দিয়েছে। সে ব্রিটেনকে খুব সমালোচনা করেছে যে এইটা একটা ডুবন্ত বৃদ্ধ, এর কোনো নেভি টেভি নাই, ভাঙ্গাচোরা কিছু লোহালক্ষণ নিয়ে তারা ঘুরে বেড়ায়। আর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে সমালোচনা করেছে, শালার বেটা বউয়ের মাইর খায়, বাসায় বৈশা বৈশা সে করবে যুদ্ধ। মানে সে আসলে সবাই ব্যক্তিগত আক্রমণ শুরু করে, যেহেতু তার সাথে আসে নাই কেউ। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, গতকাল কিন্তু আপনার ইরাকের প্রতিরোধ যোদ্ধা অথবা অন্য কেউ কুর্দিস্তান অঞ্চলে যে মার্কিনীদের সমর্থন পুষ্ট আধা 60 অঞ্চলের প্রেসিডেন্ট নেচিয়েভান বারজানি, তার বাসভবনেও কিন্তু ড্রোন হামলা হয়েছে আর কি। আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিউ ইয়র্ক শহরের যে মেয়র জোহরান মামদানি, সে কিন্তু খুব শক্ত বক্তব্যেই বলেছে যে কোনো বিবেচনা এই যুদ্ধের বিরোধিতা যে কোনো মার্কিনীদের করা উচিত। এবং সে বলছে যে এই অর্থ, যুদ্ধে যে অর্থগুলো আপনি ব্যয় করতেছেন, এই অর্থটা যদি মার্কিন জনগণের কল্যাণে এবং জীবনযাত্রার ব্যবহার করা হতো, তাহলে জনগণের জীবনমান আরো সুন্দর হতো এবং উন্নত হতো। আর ইসরায়েলের কিন্তু আরেকটা নতুন জিনিস আপনি খেয়াল করবেন কিনা, যে ওদের কিন্তু ইন্টারসেপ্টর নাই, এবং সামরিক বিশ্লেষকরা বলছে আর মাত্র 1 সপ্তাহ তারা ইন্টারসেপ্টর যা আছে এটা দিয়ে চলতে পারবে। এই জন্য তারা কিন্তু ইন্টারসেপ্টরের রেশনিং করতেছে খুব গুরুত্বপূর্ণ জায়গায়, এবং প্রধানমন্ত্রী মানে নেতানিয়াহুর বাসভবন টাসভবন এইসব জায়গায় যদি হামলা টামলা হয়, মানে আগে বিবেচনা করে কোনটা গুরুত্বপূর্ণ, এখানে দিব কি দিব না, এইভাবে তারা খুব অল্প ব্যয় করতেছে, যার ফলে ক্ষয়ক্ষতি কিন্তু তাদের বেশি হচ্ছে। কম রেঞ্জের ইন্টারসেপ্টর ব্যবহার করছে, যেগুলো কোনো কাজের না আসলে। এবং ইসরায়েলের বনি ব্রাক শহরে কিন্তু ইরানিদের মিসাইল হামলায় ওদের একটা জায়গায় পয় নিষ্কাশন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তাদের বিভিন্ন শহরেও কিন্তু ড্রেনেজ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলের বিভিন্ন সড়ক পথে কিন্তু পয় নিষ্কাশন উপচে পড়ছে, যার ফলে তাদের জীবনযাত্রার অবস্থা কিন্তু তাদেরও খুব গুরুচরণ হচ্ছে, যেটা বলা যাচ্ছে না। আর এদিকে সবচেয়ে মজার তথ্য হলো ফ্রান্সের যে উপ প্রতিরক্ষা মন্ত্রী, একজন নারী, সে বলেছে যে ন্যাটো তো হরমুজের জন্য তৈরি হয় না, ন্যাটো তৈরি হয়েছে ইউরোপিয়ান এবং আমেরিকান নাগরিকদের এই দেশগুলোর উপর যদি হামলা করে, তো হরমুজ তো আমাদের উপর হামলা করেনি, আপনি ওইখানে গিয়ে হামলা করছেন, তো এটা ন্যাটোর কোনো সাবজেক্ট না, মাথা ব্যথা। তো যার ফলে এটা কিন্তু হয়ে গেছে। আর আপনি এই যে ইটালির যে নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোসি, উনি আবারও বলেছেন যে ইসরায়েল কিন্তু রেড লাইন ক্রস করেছে, এবং ফিলিস্তিনিদের উপর যে ম্যাসাকার, এটা যে কোনো মানুষের জন্যই খুবই গ্রহণযোগ্য না, এবং এটা নিন্দনীয় অপরাধ। এবং তিনি বলেছেন যে ইউরোপ যদি ইসরায়েলের উপর কোন রকম এমবার্গো দেয়, আমি অবশ্যই সবার আগে সেটা সাপোর্ট করব। তো এই হলো মোটামুটি অবস্থা। আচ্ছা, বাইগুলো রেখে দেন, কালকের পর। আচ্ছা, সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো
আপনারা আমাদের জানাবেন। আর আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করছেন সেটাও কমেন্টে লিখে দিবেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল ছুটির দিন, তাও দেখা হবে আপনাদের সাথে, যেহেতু যুদ্ধ চলছে আপনাদেরকে আরো আপডেট নিউজ দেওয়ার জন্য কালকে আমরা হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।